আছি সম্ভবত 15 থেকে 20 বছর পর বাংলাদেশের গার্মেন্টস মার্কেটটা এরকম আসলে থাকবে না, গার্মেন্ট অন্যদিকে শিফট হয়ে যেতে পারে। যেমন আমরা গার্মেন্টস এক্সপার্ট করেছিলাম কেন, পৃথিবীর সব থেকে সস্তা শ্রম। তো এখন আমরা মিলে আবার যেটা করছি যে ন্যূনতম মানুষের যেন ডিগনিটি বাড়ে, একটু পয়সা বাড়ে। তো পয়সা বাড়লে কি হবে, যারা ইন্ডাস্ট্রি চালায় তাদের তো লেবার কস্ট বেড়ে যাবে, তো লেবার কস্ট বেড়ে গেলে তো প্রোডাক্টের দাম বেড়ে যাবে, তখন তো তারা আফ্রিকা চলে যাবে, তখন তো তারা বাংলাদেশে আসবে না, অন্যান্য দেশে যাবে। তো একমাত্র আরএনজির উপরে ডিপেন্ড না করে বরং 15-20 বছর পরে আমরা আরো কতগুলো খাত তৈরি করতে পারলাম। এই কথা বলার পরে একটা মুশকিল হলো, আমরা হেভি ইন্ডাস্ট্রি নিয়ে যে কথা বলি, যে হেভি ইন্ডাস্ট্রি করতে গিয়ে আমরা প্রচুর কৃষি জমি নষ্ট করবার চিন্তা করতেছি। যে আমরা এইখানে ধান হয় 1 কোটি টাকার, এই জমিতে আমি যদি একটা ইন্ডাস্ট্রি করতে পারি তাহলে 10 কোটি টাকা হবে, তাহলে আমি এইটা করবো, ফাইন। এখন এবং প্রমাণ দেওয়া হয় আমেরিকার, প্রমাণ দেওয়া হয় চীনের, কিন্তু মুশকিল হলো বাংলাদেশ সব আধা খাসরা প্রমাণ দেওয়া হয়, সব দেওয়া হয় না। আপনি চীনে বা আমেরিকার যে শিল্পের উন্নতি, এইটার সাথে আপনি এখনই গুগল করেন পৃথিবীর সব থেকে বেশি ধান হয় কোথায়, গম হয় কোথায়, এইরকম যত কৃষি পণ্য হয় কোথায়, এই প্রত্যেকটার প্রথম 5টার মধ্যে আপনি আমেরিকার চীনরে পাবেন। আপনি দেখেন প্রত্যেকটা, মানে যা আমরা খেয়ে পাচ্ছি এগুলো প্রত্যেকটা দেখবেন প্রথম 1 থেকে 10-এর মধ্যে চীন আছে, অথবা ইউএস আছে, রাশিয়া আছে। এখন বাংলাদেশের মুশকিল হলো, আমি যদি ওই জমিগুলো সব নষ্ট করে আমি আবার কি করলাম, যে আমি ইন্ডাস্ট্রি করলাম, তারপরে তো আবার কি হবে, আমার তো আমদানি নির্ভরতা বেড়ে যাবে, আমি ওই সব টাকা খরচ করে বিদেশ থেকে আবার খাবার কিনে আনা লাগবে। তো একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যেটা যে আমি কম কৃষি জমিতে কিভাবে আমার উৎপাদন বাড়াইতে পারি, আবার কিছু কিছু জায়গায় আমি এমন কিছু ফার্ম তৈরি করতে পারি, এই যে একটা ভিশনারি জায়গা আমাদের খুব, এটা আমি বারবার বলি যে আমাদের কপাল খারাপ, জিয়াউর রহমানের পরে আমরা কোনো ভিশনারি স্টেটসম্যান পাই নাই, যে দেশটাকে আসলে ওই অর্থে ভিশনারি চিন্তা করবে। মাওলানা ভাসানী যখন চীনে গেছেন তখন দেখে যে বিরাট বিরাট রাস্তা, মানে গাড়ি ঘোড়া অর্ধেকও চলে না, রাস্তা অকুপাইড করে না, পুরো রাস্তা পড়ে আছে। তখন ধরে জিজ্ঞেস করতেছে যে এই তোমরা এত টাকা নষ্ট করছো কেন, এইখানে এত বড় বড় রাস্তা বানাইছো, গাড়ি ঘোড়া চলে না। তখন বলছে মাওলানা, রেড মাওলানা বলতো তো তারে যে তুমি যদি বাইচে থাকো 50 বছর পর এখানে আইসো, দেখবে এই রাস্তায় হয় না, এর চেয়ে অনেক বড় রাস্তা লাগবে, ইতিহাস বলে ওখানে এখন 2-3 তলা ফ্লাইওভার। মিনিমাম এতটুকু ভিশনারি চিন্তা তাদের ছিল। আর আমরা এই আপনাদেরকে বলি, মানে দুঃখের কথা, যে মগবাজার উপরে যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটার সব হয়ে গেছে অলমোস্ট, বড় বড় একটা যে পিলার উঠছে, এরপরে পত্রিকায় রিপোর্ট আসছে যে এই পিলার অনেকগুলো ভুল হয়েছে। তারপরে এইটার যিনি প্রধান আর্কিটেক্ট এবং তাদেরকে জিজ্ঞেস করছে, কি রিপ্লাই করছে আপনাদেরকে বলি, মানে বলবেন যে এটা কি আসলে আন্দাজে বলি কিনা, কোট আনকোট। তিনি বলে সাংবাদিকদেরকে বলতেছে, এখন যে আপনারা বলেন এটা তো বানাইছি আপনাদের সামনে বসে, তখন বলেন নাই কেন? কি ভাই, রাস্তার উপরে বানাইতেছে, এখন আমি যদি এবার গিয়ে সেইটা বলি তাহলে বলবেন সরকারি কাজে বাধা। হ্যাঁ, এই কথা তো বলবেন। আর তাইলে আমি তাহলে আর্কিটেক্ট আছে কিসের জন্য, রাষ্ট্র কোটি কোটি টাকা খরচ কইরা? তো এই হইলে এই বাংলাদেশের মধ্য দিয়ে চলতেছি। তো আমার যেটা মনে হয়, যেটা সব থেকে উপেক্ষিত, আমাদের রেমিটেন্সের ব্যাপারটা। রেমিটেন্সে আমার সবচেয়ে খারাপ লাগলো আপনার, মানে ওই যে সিঙ্গাপুরে এস আলম যে বড় শপিং মলটা কিনেছে, ওইখানে সামনে বড় মাঠটা, ওইখানে প্রচুর বাঙালি কমিউনিটির লোকজন আসে। তো আপনি কি পরিমাণ আমাদের, মানে আইরনি, আপনি ভাবেন সিঙ্গাপুরে মানুষ কি পরিমাণ কষ্ট করে প্রবাসীরা দেশে টাকা পাঠায়, সে দেখতেছে যে এই প্রবাসীরা যে টাকা পাঠায় সেই টাকাই তো লুটপাট হয়েছে। সেই লুটপাট কইরা বাংলাদেশের ব্যবসায়ী নামে এই বদমাইশেরা সেখানে এত বিরাট সিঙ্গাপুরে শপিং মল কিনে ফেলছে, কিন্তু এই শপিং মলে তো তার অ্যাক্সেস নাই, ওটা অনেক দামি শপিং মল, মানে তার পয়সা বাংলাদেশে পাঠায়, আর বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে এরকম সেখানে মানে শপিং মল হচ্ছে। তা আমরা হলো আমাদের এই রেমিটেন্সের যে খাতটা প্রবাসীদেরকে নিতে, মানে প্রচুর মানুষ বলে ইন্ডিয়ান একটা লেবার পর্যন্ত বাংলাদেশের চেয়ে 1 লাখ টাকা বেতন বেশি পায় পাশের দেশ, অন্যান্য সব দেশে নেপালিয়ানরা পায়, ভুটানের লোকজন পায়, বাংলাদেশ কেন পায় না? কারণ বাংলাদেশের যে লোকটা যায়, সে যায় শুধু এই যে ঘর মোছার জন্য, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কার্পেট পরিষ্কার করার জন্য। ইন্ডিয়া যেটা পাঠায় সে মিনিমাম ওয়েল্ডিং এর কাজ শিখিয়ে পাঠায়, অনেক কাজ শিখিয়ে পাঠায়। তো এই যে বাংলাদেশে এখন স্যার দেখবেন 3 দিনের একটা ট্রেনিং দেয়, এই যে আমাদের বিদেশে প্রবাসীদেরকে, বলেন তো 3 দিনে কি কি মানে ইঞ্জিনিয়ার হয়ে যাবে? এই 3 দিনের ট্রেনিং নিয়ে আবার 8,000 টাকা নেয় না 6,000 টাকা নেয়, এবং এখানে আর একটা ব্যবসা করে। এগুলো কি? বরং আমরা মিনিমাম 6 মাসে যদি একটা ট্রেনিং করতে পারি, যে কাউকে ওয়েল্ডিং এর কাজটা শিখিয়ে দেয়া। বিদেশে টাইলসের কাজের প্রচুর দাম, বাংলাদেশে কেউ টাইলসের মিস্ত্রি না, সবাই হলো করে টাইলসটা আগাই দেয়, কিন্তু মিস্ত্রিটা হলো ইন্ডিয়ান অথবা অন্য কোনো দেশের। কারণ আমি যদি আমার ভাইদেরকে টাইলসের কাজ শিখাইতে পারি, ওয়েল্ডিং এর কাজ শিখাইতে পারি, তাহলে তো সেখানে মিনিমাম 2 গুণ আর্ন করতে পারে, সেটাকে তো সে ওখানে মজমস্তি করে না, বাংলাদেশে পাঠায়। সুতরাং এই প্রবাসীদেরকে কিভাবে আমরা, এবং এটা আমি বারবার বলেছি, প্রবাসী মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়, এটাকে আসিফ নজরুল সাহেবের আইন মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড রাখতে হবে। উনি কি এমনিতেই আইন মন্ত্রণালয় নিয়ে প্রচুর ব্যস্ত, একজন ডেডিকেটেড ফোর্স এখানে নিযুক্ত করা ছিল, যাতে এই সময়টার মধ্যে প্রবাসীদের জন্য একটা ইম্প্যাক্টফুল কিছু করে ফেলতে পারে, না সেটা করতে পারে নাই। তো আমি